আসসালামু আলাইকুম। শুরু করছি নাবিলা ইসকের প্রেয়সী হৃদয় ব্যাকুল। আষাঢ়ের ঋতুর বর্ষাকাল। সময়টা তখন 2011 সাল। সাদা নীল আকাশ জুড়ে তখন মেঘের আনাগোনা। আকাশটা নীলাম্বরের শুভ্রতায় লুকোচুরি, যেন শিল্পীর হাতে আঁকা ক্যানভাসের চিত্র। তার নিচ দিয়ে বিস্তৃত হয়েছে এক হাইওয়ে। টয়োটা নামের কালো গাড়িটি হাইওয়ের উপর ছুটছে কিছুটা মন্তর গতিতে। তার গন্তব্য এখন চট্টগ্রাম। হাইওয়ের পাশ দিয়ে বয়ে গেছে স্বচ্ছ নদী জল। অদূরে সবুজ রাঙা গাছগাছালির ছড়াছড়ি। দৃষ্টির সীমানা জুড়ে সবুজের সমারোহ। আছড়ে পড়া প্রকৃতির অপূর্ব রূপ সৌন্দর্য। ওর মুখ নয়নে দেখছে আর উপভোগ করছে। উন্মাদ হাওয়ার তীরে তার লম্বা ঘন কেশ নৃত্য করছে। ডান হাতের আঙুলগুলো এলো কেশ কানে গুজে রাখতে ব্যস্ত। কালো মণির আঁখি দুটো পাপড়ি যুগল পলক ফেলতে নিধান্বিত। সেখানে সূর্যের কিরণ ক্ষণে ক্ষণে বিরক্ত করছে। এতে না চাইলেও কিরণের তেজে ঝাপটে বন্ধ করে নিতে হচ্ছে নয়ন যুগল। হাতে থাকা রোদ চশমাটি চটজলদি পরে নিল সে। বাবা আনোয়ার সাহেব তার পাশে বসে আছে। উরুতে কালো রঙের ল্যাপটপ। চোখে রয়েছে তার পাওয়ার চশমা। লম্বা চওড়া স্বাস্থ্যসম্মত সুদর্শন পুরুষ তিনি। বয়স 50 পেরিয়েছে বটে, তবে দেখতে 50-এ পেরোনো বলে মনে হয় না। পাশাপাশি বসা পিতা কন্যার চেহারায় রয়েছে বেহত্ত মিল। গায়ের রং ও চেহারায় এক একটা ভাঁজ অনেকটাই কাছাকাছি। হঠাৎ আনোয়ার সাহেবের ফোনে রিংটন বেজে উঠল। কলটি রিসিভ করে তিনি কাজ সম্পর্কে 2-4 বাক্যের নির্দেশনা দিয়ে মেয়ের দিকে তাকিয়ে বললেন, রোদ লাগছে না? কখন থেকে কাজ নামিয়ে রেখেছো? এবার উঠাও, এসিটা অন করতে বলি। ওর কণ্ঠে মুগ্ধতার রেশ বোঝা গেল। প্রত্যুত্তরে সে বলল, এভাবেই তো ভালো লাগছে। কি সুন্দর বাতাস, অনুভব করছো না? আকাশটা দেখো, মনে হচ্ছে ক্যানভাসে নীল সাদা রঙে আঁকা হয়েছে। আর নদীটা কি অপরূপ, তার জল কত স্বচ্ছ। ধুলোবালি সম্পর্কে একটু বিবরণ দাও। পাশ দিয়ে যাওয়া গাড়িটা ছুড়ে দেওয়া কালো ধোঁয়া সম্পর্কে একটু বিশ্লেষণ দাও। কেমন অনুভব? কালো ধোঁয়াটে হাওয়া মুখে নিয়ে এই অনুভবটা জানতে আমি ভীষণ আগ্রহী আম্মু। ওর মুগ্ধতার ভাবটা মুহূর্তেই কেটে গেল। গাল ফুলিয়ে ঠোঁট বেঁকিয়ে কাজটা অযত্নেই তুলে নিল সে। তীর্যন দৃষ্টিতে তাকালো বাবার দিকে। তেড়া করে জবাব দিল তাকে, অসাধারণ অনুভূতি। কালো ধোঁয়ার স্বাদ একদম অমৃত, জিহ্বায় লেগে আছে এখনো। আর ধুলোবালির কাছে তোমার ওই 5 স্টার হোটেলের খাবার তো একদমই ফেল। আনোয়ার সাহেব নিরুত্তে মেয়ের সঙ্গে আর তর্কে গেলেন না। অবশ্য তর্কে তিনি বিজয়ী হবেনও না, বরং ড্রাইভার নয়নের পাশে বসা ম্যানেজার মৃদুলের উদ্দেশ্যে বললেন, এসিটা ছেড়ে দাও তো মৃদুল। মৃদুল নির্দেশ অনুযায়ী এসিটা অন করে দিল। বয়সে আনোয়ার সাহেব 2 বছরের ছোট হলেও তাকে কোনো দিক দিয়ে দেখতে ছোট মনে হচ্ছে না। শ্যামবর্ণ চেহারার গম্ভীর্য লেপ্টে রয়েছে। অতিমাত্রায় ভোজন এবং অলস জীবনযাপনের ফলে একটা ভুঁড়িওয়ালা পেট হয়েছে তার, যা ইন করা শার্ট ভেদ করে বেরোতে চেষ্টা করছে। ওর তৎক্ষণাৎ সানগ্লাসটা খুলে রাখলো। মাথাটা সিটে এলিয়ে নীরবতা ভেঙে বলল, মৃদুল আঙ্কেল, স্টোরি ছাড়েন। এফএম শুনি। মৃদুল ছাড়লো। পরক্ষণে ভেসে এলো মেয়েলি কণ্ঠ, আপনারা শুনছেন পিপল রেডিও 91.6 FM। অ্যাডভার্টাইজমেন্ট শেষ করে একটি বাংলা গান ছাড়া হলো। গায়ক পুরুষালী কণ্ঠে গেয়ে উঠল, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে, পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যতনে। গায়কের সঙ্গে ওরও তালে তাল মিলিয়ে গাইছে। এই গানটির প্রতি বড্ড দুর্বল সে। ইয়ারফোন কানে গুজে অগণিতবার শোনা এই গানটি। গান শেষ হতেই পুনরায় শুরু হলো অ্যাডভার্টাইজমেন্ট। এফএম এর এই একটা দিক ওর ভীষণ অপছন্দ। গানের চেয়ে বেশি শুনতে হয় বিজ্ঞাপন। সময়টা এড়ানোর জন্য সে পাশে ফিরে জিজ্ঞেস করলো, গানটা কে গেয়েছে বলো তো বাবা। আনোয়ার সাহেব 1 সেকেন্ডও সময় না নিয়ে জবাব দিল, আমি জানি না। এহেন জবাব শুনে সে অভ্যস্ত, তাই ঝটপট দৃষ্টি ঘুরিয়ে তাকালো মৃদুলের দিকে। গাল ভর্তি হেসে একই প্রশ্ন করলো তাকেও, বলুন তো আঙ্কেল, গানটা কে লিখেছে? মৃদুল সময় নিয়ে ভাবলো। ভেবেচিন্তে নির্দ্বিধায় কণ্ঠে জবাব দিল, হাবিব ওয়াহিদ নাকি? পারফেক্ট, একদম ঠিক বলেছেন আঙ্কেল, আমি জানতাম আপনি জানবেন। এই গানটা 2006 সালে ওয়ান অফ দ্য মোস্ট হাইপ ডিমান্ডিং সং। কে শোনেননি এই গানটা? হৃদয়ের কথা মুভিতেও বেশ জনপ্রিয় হয়েছে। রিয়াজের অ্যাক্টিং দারুণ ছিল, আমার তো বেশ লেগেছিল। ওরও গানের নায়ক থেকে ধরে মুভি এবং তার নায়ক নায়িকা নিয়ে অনায়াসে বকবক করে গেল ততক্ষণ। এতে গাড়িতে
উপস্থিত কারো কোনো হেলদোল হলো বলে মনে হলো না। আনোয়ার সাহেব আগের মতোই নির্লিপ্ত বসে আছে, দৃষ্টি তার ল্যাপটপে। মৃদুল অনিচ্ছা সত্ত্বেও অরুণ প্রশ্নের উত্তরে হুহা করে যাচ্ছে। ধীরে ধীরে গাড়ির ভিতর নীরবতা ছেয়ে এলো। আনোয়ার সাহেব পাশে ফিরে মেয়েকে এক পলক দেখলেন। সে ইতিমধ্যে ঘুমের ঘোরে তলিয়ে গিয়েছে। ঘুমাবে না? গতকাল মেয়েটি ইন্টার ফার্স্ট ইয়ারের ফাইনাল টেস্টে এক্সাম শেষ করেছে। পরীক্ষার পুরো সময়টা জুড়ে গিয়েছে এক অবর্ণনীয় পড়ার চাপ। রাতভর পড়াশোনা আর পড়াশোনা। কাল পরীক্ষা শেষ হলো, একটু বিশ্রাম নেবে তা না করে বাবার সঙ্গে বিজনেস ট্যুরে বেরোতে চলে এসেছে। আনোয়ার সাহেবের নিরুপায়, তার একমাত্র সন্তানের সামনে মা ও তার স্নেহ না পেয়ে বড় হওয়া মেয়েটির কোনো অনিচ্ছাই তিনি ফেলতে পারেন না। ল্যাপটপ উরু থেকে সরিয়ে রাখলেন, হাত বাড়িয়ে ঘুমন্ত মেয়ের হেলে দুলে পড়া মাথাটা নিজের উরুতে রাখলেন যত্নের সাথে। এক কোনায় রাখা পাতলা কম্বলটা অরুর শরীরে মেলে দিলেন। হাত ঘড়িতে তখন সকাল 9টা 11। কণ্ঠ নামিয়ে মৃদুলের উদ্দেশ্যে বললেন, সামনে রেস্টুরেন্ট পেলে গাড়িটা থামাবে। মেয়েটা ব্রেকফাস্ট করেনি। 2 কিলোমিটারের সামনেই একটা রেস্টুরেন্ট আছে স্যার। কি আনবো মামুনির জন্য? বার্গার, কোল্ড ড্রিঙ্কস এইসবই তো খায়। ভালো কিছু আনলে তো মুখেই তুলবে না। জাঙ্ক ফুডের প্রতি ওর এত নেশা। চট্টগ্রামে আনোয়ার সাহেবের অন্যতম জনপ্রিয় গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে, যার নাম আরবি কমার্শিয়াল হাউস। ঢাকায়ও তার শাখা আছে। কাজের সূত্রে চট্টগ্রামে তার কয়েকদিন পর পর ফিরতে হয়। অবশ্যই চট্টগ্রামে তার জন্মভূমি, তবে সেখানে তাদের বসবাস না। তারা পার্মানেন্টলি ঢাকায় শিফট। নীরবতায় অরুর ভালো ঘুম হলো। তার দীর্ঘ ঘুম ভাঙলো যখন তখন ঘড়ির কাঁটা ঘুরছে 11টায়। পেটে বসবাস করা ইঁচড় পোকা ইঁদুরের মতো শব্দ করে ডাকছে। বাবার উরুতেই মাথা রেখে ঘুমোকার কণ্ঠে অরু বিড়বিড় করে বলছে, খিদে পেয়েছে, ব্রেকফাস্ট আনিয়েছি, খেয়ে নাও। অরু তখন উঠলো, জানালার কাছে নামা। এখানকার বাইরের দৃশ্যটি নির্জন শান্ত। অদূরে দেখা যাচ্ছে নদীর স্রোত। মনে হচ্ছে নদীর ভেতরে রয়েছে সূর্য। প্রতিফলনটি সুন্দরভাবে পড়েছে। নয়ন গাড়িটা রাস্তার একপাশে থামালো, পানির বোতলটা এগিয়ে দিল অরুর দিকে। বোতলটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, ইসলাম ধর্মের বিধান মতে বৈধ পানিটুকুর এক ঢোক এখন আমার পেটে চালান হবে। এরপর ডক ডক শব্দ করে বোতলের অর্ধেকটা পানি শেষ করলো। গাড়ির দরজা খুলে বোতল হাতে বেরোলো, মুখে পানি দিয়ে কুলি করলো, চোখ মুখ পানি ছিটিয়ে নিজেকে সতেজ করলো। পুনরায় গাড়িতে উঠে বসলো, টিস্যু দিয়ে মুখমণ্ডল মুছলো। ইতিমধ্যে গাড়িটা চলতে শুরু করেছে। বাইরের দৃশ্য দেখতে দেখতে বার্গার কামড় বসিয়েছে সে। 3-4 কামড় খেয়ে বাবার মুখের সামনে এগিয়ে ধরলো। আনোয়ার সাহেব এক কামড় খেলেন। খেতে খেতে ওরও হঠাৎ মনে পড়লো শেফালির কথা। শেফালি মৃদুলের ছোট মেয়ে, অরুর বয়সী। দুজনে দেখা হয় চট্টগ্রাম এলেই। মৃদুলের জন্মস্থান তো চট্টগ্রাম। বাড়ি ঘর, ছেলে মেয়ে, স্ত্রী সব ওখানেই। সেই সূত্রে অরুর সঙ্গে ভালো সম্পর্ক আছে শেফালির। মেয়েটাকে অরু পছন্দ করে। তার স্পষ্ট মনে আছে আজ মেয়েটার জন্মদিন। সে উপহারও কিনেছে, দেয়া প্রয়োজন। অরু বলল, আঙ্কেল গাড়িটা কি প্রথম আপনাদের বাড়িতে থামানো যায় না? মৃদুল চমকে উঠল, মাথা ঘুরিয়ে তাকালো মালিকের দিকে। দ্বিধাদ্বন্দ্ব তার চেহারায় মিশে আছে। আনোয়ার সাহেব মৃদুলের জিজ্ঞাসু দৃষ্টি দেখে মেয়েকে জিজ্ঞেস করলো, কেন যেতে চাচ্ছ? আজ তো শেফালির জন্মদিন, আমি একটু দেখা করতে চাই। মৃদুল তখন অসহায় অনুভব করলো। মালিক কিংবা মালিকের মেয়ে এর আগে কখনো তার বাড়িতে প্রবেশ করেনি, এর প্রয়োজনও হয়নি। অরু চট্টগ্রাম এলে তাদের বাড়িতে বাংলোতেই থাকে। একা একা বোরিং অনুভব করবে বলে আনোয়ার সাহেব মৃদুলের ছোট্ট মেয়েকে পাঠিয়ে দিতে বলেন। এতে মৃদুলের কিংবা তার পরিবারের আপত্তি নেই। উল্টো তার ছোট মেয়ে এক পায়ে রাজি। এভাবে দুজনের ভালো সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু এখন মৃদুল খেয়াল করলো তার মালিকের চেহারায় চিন্তার ভাঁজ। ভদ্রলোক মেয়ের ইচ্ছাকে অপূর্ণ কখনোই করেননি, এবারও করবে না। আনোয়ার সাহেব বললেন, শেফালিকে তুলে নিব, যাওয়ার পথে চলবে? মৃদুল মাথা দুলিয়ে সায় জানালো। সে চটজলদি বাড়িতে ফোন করে জানালো তার মালিক ও মালিকের মেয়ে আসবে শেফালিকে নিতে। শেফালির যেন তৈরি হয়ে থাকে। মার্জির পাশে ঠিক জানালা ঘেঁষে একজন ভদ্রলোক বসেছে। বসেছে বললে ভুল হবে, মাথা এলিয়ে সে ঘুমের দেশে হারিয়ে গেছে। ট্রেনে কি তার ঘুমানোর জায়গা? আর অপর পাশে বসেছে একজন সুন্দরী রমণী। অযথা রং তামাশা মার্জির এমনিতে অপছন্দ। কারণ ছাড়া হাসি ঠাট্টার কোনো মানে দেখে না সে। এই যে সামনে বসা অচেনা আপু কারণে অকারণে শব্দ করে হাসছে, কোনো মানে আছে এসবের? কোনো একটা ছেলে দেখলেই হেসে গড়াগড়ি খাচ্ছে। অদ্ভুত। হাসতে হাসতে নিচে পড়ুক, তাহলে বেশ শান্তি পাবে মার্জি। শব্দ দূষণ বলতেও তো একটা ব্যাপার আছে নাকি? কখন থেকে কানের কাছে হেসেই যাচ্ছে। তার মন চাচ্ছে এখনই দাঁড়িয়ে মেয়েটাকে একটা রাম ধমক দিতে, তাতে সে যদি চুপ হয়। হঠাৎ খেয়াল করলো এতক্ষণ যাবৎ চুপচাপ তন্দ্রাচ্ছন্দে
থাকা মানুষটি নড়েচড়ে উঠলো, মুখের ওপর থাকা ক্যাপটি সরিয়ে উঠে বসলো। মার্জি কিছু বুঝে ওঠার আগে ভদ্রলোক গম্ভীর কণ্ঠে হাসতে থাকা নারীটির উদ্দেশ্যে বলল, এক্সকিউজ মি মিস, আপনি কি আপনার সুরলো কণ্ঠ আরেকটু লোয়ার লেভেলে আনতে পারেন? আমার প্রবলেম হচ্ছে। মুহূর্তেই পরিবেশটা সম্পূর্ণ নীরব হয়ে গেল। মার্জি খেয়াল করলো এতক্ষণ যাবৎ হাসতে থাকা নারীটি লজ্জায় মিড়ে গেছে। তার মুখে শব্দ নেই, চুপসে গিয়েছে তার সুন্দরী মুখখানা। আর কিচ্ছুটি না বলে চটজলদি উঠে পড়ল সে। মার্জির জন্য বরং ভালোই হলো বিষয়টা। সে আবার জানালার পাশে না বসলে জার্নি করতে পারে না। পারে না বলতে মনের প্রফুল্ল ঠিক জমে ওঠে না তার। আর মনে হাসল সে। নিজের কাঁধব্যাগ সহ মেয়েটির সিটে গিয়ে বসলো। উফ, জানালার পাশে বসার আনন্দটুকুই অন্যরকম। এখনো ট্রেন ছাড়েনি, আরো কিছুক্ষণ সময় বাকি। মার্জি কি গিয়ে ঝটপট কিছু নিয়ে আসবে ভাবতে ভাবতে আর চোখে তাকালো অপর পাশে বসে থাকা মানুষটির দিকে। ভদ্রলোকও চোখ তুলে তাকালো, চোখাচোখি হয়ে গেল একবার। এতে ভদ্রলোকের কোনো ভাবান্তর হলো না, পূর্বের মতোই অশালীন ভাবে শুয়ে পড়লো, মুখমণ্ডল ঢাকলো ক্যাপ দিয়ে। মার্জি নিজের মতো আরাম করে বসলো। এক ঢোক পানি গিলে ব্যাগ থেকে বইটি বের করলো। নাম নৌকাডুবি, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই বইটি আপাতত সে পড়ছে, মধ্যাংশে আছে। উপন্যাসের বই পড়তে নিলে মার্জি হারিয়ে যায়, পৃথিবীতে আর সে থাকে না। এক হাতে বই এবং অন্য হাতের আঙুলগুলো ব্যস্ত পৃষ্ঠা উল্টাতে। হঠাৎ অপর পাশের ভদ্রলোক কাশতে শুরু করলো, ভীষণ বাজে ধরনের কাশি। মার্জি দ্রুত গতিতে বইটা সরিয়ে নিল, ব্যাগ থেকে পানির বোতল বের করে এগিয়ে ধরলো। সামান্য পানি খেয়ে নিন। বুকের উপর হাত ছুঁয়ে কাশতে থাকা লোকটি অতশত ভাবলো না। মার্জির এগিয়ে ধরা বোতলটি নিয়ে ডকডক শব্দে সম্পূর্ণ খালি করে ফেললো। সবটুকু পানি সে নিজের পেটে চালান করে দিল। এরপর খালি বোতল হাতে নিয়ে বলল, থ্যাঙ্কস, আমি পানির বোতল এনে দিচ্ছি। মার্জি তেমন কিছুই বলল না, খালি বোতল নিতে হাত বাড়ালো, বলল, ইটস ওকে, আই ডোন্ট মাইন্ড। মাহিন উঠে দাঁড়ালো, চলে যাওয়ার জন্য পা বেরিয়েও ফিরে তাকালো। মেয়েটি তাকে সাহায্য করছে, সেই সূত্রে তারও ভদ্রতা পূর্ণ আচরণ করা প্রয়োজন। তাই মার্জিকে প্রশ্ন করলো, আপনার কিছু প্রয়োজন আছে? মার্জি মনে মনে বলবে না করে পর মুহূর্তে ভাবলো তার একটা পানির বোতল অত্যন্ত দরকার। এতটা পথ বাকি, এখনো ট্রেন ছাড়েনি পর্যন্ত, খাবার তো আছেই সঙ্গে। ভেবেচিন্তে 10 টাকার নোট এগিয়ে ধরলো, একটা পানির বোতল প্লিজ। মাহিন বাড়িয়ে ধরা টাকাটা নিল না, উল্টো ঘুরে চলে গেল। মার্জি পুনরায় নিজের বইটি চোখের সামনে মেলে ধরলো, কিন্তু মন বসছে না। আশ্চর্যজনকভাবে নজর বাইরে গেল। ভদ্রলোক অদূরে দাঁড়িয়ে সিগারেট টানছে, নজর তার একদিকে, ঠিক মার্জিকের দিকে। চোখে চোখ পড়লেও দৃষ্টি ফিরিয়ে নিচ্ছে না সে, তাকিয়ে আছে। অদ্ভুত ধরনের নির্লজ্জ পুরুষ তো। মার্জি চোখ ফিরিয়ে নিল। মিনিট দুয়েক পর আর চোখে চেয়ে দেখলো লোকটা এখনো তাকিয়ে আছে। কি আশ্চর্য, দেখতে তো পুরোই জেন্টালম্যান, ক্যারেক্টার লুজ কেন এত? মার্জির ইচ্ছে করছে উঠে পড়তে, অন্য কোথাও গিয়ে বসতে। তারপর মনে পড়লো খারাপ চরিত্রের পুরুষদের কথা, তাদের দ্বারাই ট্রেন ভর্তি। সেই লোকগুলো থেকে এই মানুষটা খারাপ হবে না নিশ্চয়ই। এতক্ষণ যাবৎ খারাপ কোনো আচরণ তো করেনি। ভেবেচিন্তে মার্জি উঠলো না, বরং বইটার ধ্যান বসাতে চেষ্টা করলো। ট্রেন হুইসেল বাজতেই দেখলো সে উঠে পড়ছে। মিনিট খানেকের মধ্যে তার সামনে এসে দাঁড়ালো। পানির বোতল এগিয়ে ধরতেই মার্জি বলল, প্রয়োজন নেই, আপনি রাখুন। আমার জন্য রাখলে আপনাকে নিশ্চয়ই সাধতাম না। লোকটার কথাবার্তার ধরন একদম লাফাঙ্গাদের মতো। মিনমিটে গলায় মার্জি বলল, ধন্যবাদ। মাহিন আবারও শুয়ে পড়তে চাচ্ছিল, কিন্তু পারল কই। ট্রেন কানায় কানায় ভর্তি, একসাথে 4-5 জন তেড়ে এসেছে তাকে ঠেলতে। দুজন তার সিটে চেপে টেপে বসলো, আর দুজন মার্জির সাথে। মার্জির পাশে বসেছে মধ্যবয়সী এক চাচা, চোখে চশমা, হাতে ব্যাগ। সাহায্য মুখে তিনি মার্জির সাথে পরিচয় হতে চাচ্ছেন। কথাবার্তা এগোনোর বহুত প্রচেষ্টা তার, এতে মার্জি বেজায় বিরক্ত। পীড়িতের আলাপ অচেনা অজানা মানুষের সঙ্গে করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না সে। একটু পর খেয়াল করলো পাশে বসা চাচার হাতটা তার হাতের সঙ্গে লেপ্টে আছে, ঘেঁষে বসেছে একদম। মার্জি অনাগ্রহ করলো বিষয়টা। ভিড়ের মাঝে এমনটা হওয়া স্বাভাবিক। সে আধপড়া বইটা মুখের সামনে ধরবে এমন সময় অনুভব করলো হাতের স্পর্শ, কেউ তার পিঠ ছুঁয়ে যাচ্ছে। ঘেন্নায় মার্জির গা রিনরিন করে উঠছে। সে কি চেঁচাবে না কোনো পদক্ষেপ নেবে? লোকটাকে কি মেরে বসবে? দ্বিধাদ্বন্দ্বে মার্জি হঠাৎ লাফিয়ে উঠলো, চোখে রক্ত জমেছে। হিংস্র রূপে তাকালো লম্পটটার দিকে। সেই ভদ্রলোক ফের
করতে চাচ্ছিল। এভাবে ওকে দাঁড়াতে দেখে প্রশ্ন করলো, কি হয়েছে? মার্জি ফিরে তাকালো তার দিকে। নাকের উপরিভাগে ফুলে ফেটে উঠছে। কম্পিত ঠোঁটে সে উচ্চারণ করলো, এই লোকটা আমাকে বাজেভাবে স্পর্শ করছে। চোখের পলকে ভদ্রলোকটি দাঁড়িয়ে পড়লো। ক্রোধান্বিত কণ্ঠে বলল, আপনার পায়ের জুতা জোড়া খুলুন, এক্ষুনি খুলুন। মার্জি সত্যি সত্যি জুতা জোড়া খুললো। তাকে বাজেভাবে ছোঁয়া লোকটাও ইতিমধ্যে দাঁড়িয়ে পড়েছে। ভদ্রলোকটি পেশিবহুল হাতে কলার টেনে ধরলো অভদ্রটার। নাতনির বয়সী মেয়েকে ছুতে কলিজা কাঁপলো না তোর? লম্পটের বাচ্চা, তোকে আমি পুলিশে দিব। মুহূর্তে এক প্রকার ধস্তাধস্তি শুরু হয়ে গেল। 4-5 জন লোক তাকে ছাড়াতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, তবুও তার থাবা থেকে লম্পট লোকটাকে ছাড়াতে পারছে না কেউ। তার শক্ত কয়েকটা ঘুষি এলোপাথারি লোকটার মুখে ঘাড়ে পড়ছে। চটজলদি আরো কয়েকজন একত্রিত হয়ে তাকে সরিয়ে আনলো। জোরপূর্বক ওখান থেকে নিয়ে গেল লম্পট লোকটাকে। মার্জি দাঁড়িয়ে আছে জড়সড় হয়ে, তার হাত পা কাঁপছে রীতিমতো। এমনটা তার সঙ্গে এই প্রথম ঘটলো। ভদ্রলোকটি ব্যস্ত চোখে মার্জিকে দেখলো। আর ইউ অলরাইট? মার্জি কণ্ঠস্বর ক্ষীণ। জি ঠিক আছে, ধন্যবাদ। আপনি এখানে বসুন আমার সিটে। মার্জি ইতস্ত করলো, তবুও বসে পড়লো। অরুর দেওয়া উপহার শেফালির ভীষণ পছন্দ হয়েছে। তার শরীরে পারফিউমের ঘ্রাণও খুব পছন্দ। কথাটি কখনো তাকে বলা হয়নি। ভেবেছিল একদিন প্রশ্ন করে জেনে নিবে পারফিউমটার ব্র্যান্ড কি আর সেটি কোন ফ্রেগ্রেন্সের। তবে তার প্রয়োজন নেই, সেই উপহার পেয়ে গেছে, তাও দুটো পারফিউম। মেয়ের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল দেখে মৃদুলও হাসল। গাড়িটা একটি লম্বা চওড়া রাস্তা ধরে এগোচ্ছে। লোহার সদর দরজার সামনে এসে গাড়িটা থামলো। দারোয়ান দরজা খুলে দিতেই গাড়িটা ঢুকলো। বাংলোর সামনে দাঁড়িয়ে আছে কেয়ারটেকার রুবেল। মধ্যবয়সী রুবেলের স্ত্রী সন্তান নিয়ে বাংলোর পাশেই থাকে। গাড়ি থেকে অরু শেফালি বেরোলো, তবে আনোয়ার সাহেব বের হননি। তিনি জানালার কাছ নামিয়ে মেয়ের উদ্দেশ্যে বললেন, বাবার কাজ আছে, কাজ সেরে তাড়াতাড়ি ফিরবো, সাবধানে থেকো, কিছু দরকার হলে বাবাকে কল দিও। ওরু মাথা দুলিয়ে সায় জানালো। গাড়িটা সদর দরজা পেরিয়ে বেরোনো পর্যন্ত দাঁড়িয়ে রইল। চোখের আড়াল হতেই রুবেলের সঙ্গে কথাবার্তা শেফালিকে নিয়ে ভিতরের দিকে অগ্রসর হলো। সরু করিডোর গিয়েছে বাইরে। সামনে ছোট একটি ফুলের বাগান। রুবেলের স্ত্রী ময়না ওই বাগানের পরিচর্যা করে। দায়িত্বটা ওরুই তাকে দিয়েছে। বাগানের সাথে ওরুর রুমটা। জানালা খুললেই বাগানের অসাধারণ দৃশ্য চোখে পড়ে। রুমে ঢুকতে সর্বপ্রথম জানালা মেলে দিল। পা তুলে বসলো জানালার সামনে। রং বেরঙের ফুলগুলো নিত্য দেখছে সে। শেফালি এগিয়ে এসে পাশে বসলো। ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করলো, মন খারাপ? ওরু ফিরে তাকিয়ে ফিক করে হেসে বলল, কেন মনে হলো আমার মন খারাপ? এমনিতেই মনে হলো। এখন বলো, আমি ঠিক ধরেছি কিনা? কিছুটা। মন খারাপের কারণ বুঝি তোমার ওই মনের পুরুষ? পুরু তৎক্ষণাৎ জবাব দিল না। তার দৃষ্টি সদূর আকাশে। নীল সাদা আকাশটা উজ্জ্বল জীবন্ত। মেঘদের দিকে তাকিয়ে সে বলল, আমার জীবনে এক টুকরো মন খারাপ, অল্প একটু দুঃখ আছে। সেই এক টুকরো দুঃখ আর মন খারাপটা তাকে ঘিরে। শেফালি দীর্ঘশ্বাস ফেললো। সে জানে ওরু একজনকে একতরফা ভালোবাসে, ভীষণ রকমের ভালোবাসে, কিন্তু কাকে তা জানে না। ওরুর মতো এত সুন্দর মেয়েকেও কেউ কষ্ট দিচ্ছে। নির্দয় পাথর মনের মানুষটা কিভাবে পারে তাকে অনীহা করতে? শেফালির জানতে ভীষণ ইচ্ছে হয় কে তার মনের মানুষ। সে ওরুর হাত টেনে ধরলো, বলল, তোমার মন খারাপ থাকলে আমার যে ভালো লাগে না, মনটা খচখচ করে। ওরু হেসে উঠে দাঁড়ালো। প্রফুল্ল চিত্রে চঞ্চলা কদমে রুম ছাড়তে শুরু করলো সে। চটপটে কণ্ঠে প্রশ্ন করলো, আমার ক্যাকটাসটা দেখেছো? না তো, শুনেছি ময়না আন্টি ওটার ভালো যত্ন নেয়। তার কি অবস্থা, চলো দেখে আসি। শেফালি ওরুর পিছু ছুটতে শুরু করলো। হইচই করে সারাটি দিন কাটলো। দিন ঘনিয়ে রাত নামলো। দেয়াল ঘড়ির কাঁটা ঘুরছে রাতের 1:30। জানালাটা সম্পূর্ণ খোলা। জানালা দিয়ে চাঁদের জ্যোৎস্না এসে পড়েছে। চাঁদনি রাত বলে কথা। গভীর রাতটাও আকাশটা ফকফকা পরিষ্কার। জোনাকি পোকাদের ওড়াউড়ি চোখে পড়ার মতো। তারা ফুলগুলোর পাশে ঘুরঘুর করছে। চেয়ারে বসে আছে ও। টেবিলে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে খাতা কলম। মনোযোগ তার চিঠি লেখায়। মনের মাধুরী মিশিয়ে সে লিখছে।